এইখানে যদি আমি আনরেজিস্টার্ড হই, আনরেজিস্টার্ড বলতে আমি এখনো সাইন আপ করি নাই, সেক্ষেত্রে এখানে ক্লিক করব। ওরা বলবে যে আপনি আপনার এই মোবাইল নাম্বারটা যেটা আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই বায়োমেট্রিক পদ্ধতিতে ভেরিফাই করছেন কিনা। হ্যাঁ, যদি আপনার ন্যাশনাল আইডি দিয়ে আপনার কি বলে নাম্বার, মোবাইল নাম্বার থাকে, তাহলে এটা সেন্ড করার সঙ্গে সঙ্গে আপনার ওই ন্যাশনাল আইডি কার্ড দিয়ে কয়টা আপনি নাম্বার বায়োমেট্রিক পদ্ধতি ভেরিফাইড করছেন সেটা ওরা শো করবে। ঠিক আছে? তারপরে আপনাকে আহ, এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে। এই ইন্টারফেসে নিয়ে গেলে প্রথমে টিন নাম্বারটা আপনার দিতে হবে, এরপরে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা যেটা ভেরিফাইড বায়োমেট্রিক পদ্ধতিতে। তারপরে ক্যাপচাটা করে ভেরিফাইড করে দিলে তারপরে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে। ওটিপি দেওয়ার সঙ্গে সঙ্গে আহ, আপনার ওই, আচ্ছা, ইউজার আইডি পাসওয়ার্ড একটা, এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে আর কি। ওই মানে এরপরে একটা আপনার এই আপনার পাসওয়ার্ড দিতে হবে আর কি, পাসওয়ার্ড চাবে আর কি। তো পাসওয়ার্ড দিয়ে আপনি সাইন আপ করে ফেললেন। এরপরে আপনার আহ, মানে আপনি রিটার্নটা ফিল আপ করবেন আর কি। তো ধরে নিলাম আমি রেজিস্টার্ড, যদি আমি আমারটা এই যে, এই সমস্যাটা আমার কাছে বেশ সমস্যা হচ্ছে। এই বারবার এই সমস্যাটা করতেছে, হঠাৎ করে লগ ইন হচ্ছে। তো যাই হোক, এখানে রেগুলার রিটার্ন এখানে ক্লিক করলাম। এখানে করে আমাদের যে এখন বর্তমান আইন, সেটা অনুযায়ী সম্ভবত 82, 182 মানে 182 সালেই সেলফ অ্যাসেসমেন্ট করতে হবে। এখন আর সাধারণ পদ্ধতির অপশন নাই, এখন সবসময় সেলফ অ্যাসেসমেন্ট। তারপর এটা অটোমেটিকলি অ্যাসেসমেন্ট ইয়ারটা আসতেছে, এখন 24-25 আসতেছে, যেটার ইনকাম ইয়ার হচ্ছে 23-24। এটা অবশ্য পরিবর্তন করা যাইতে পারে, কারণ হচ্ছে এক এক জনের এক এক ইনকাম ইয়ার হইতে পারে। এখন বর্তমানে চলতেছে অ্যাসেসমেন্ট ইয়ার 24-25। আপনার কি ট্যাক্সেবল ইনকাম আছে? হ্যাঁ, আমার ট্যাক্সেবল ইনকাম আছে, ইয়েস। আপনার কি ফুললি এক্সামটেড ইনকাম আছে? লাইক অ্যাজ আপনার পেনশন, পেনশন ফান্ডের ইনকাম আছে কিনা, প্রভিডেন্ট ফান্ডের ইনকাম আছে কিনা, এইরকম কোনো ফুললি এক্সামটেড ইনকাম কোনো কিছু আছে নাকি? নো। আপনি আপনার রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কি? রেসিডেন্ট। ধরে নেন আপনার কি কি ইনকাম আছে। তো যাই হোক, এখানে আপনার যেটা যেটা সিলেক্ট করবেন সেটা যেটা আপনাকে ফিল আপ করতে হবে। তো এরপরে কি আপনি পার্টনার অথবা আপনি মেম্বার অফ অ্যাসোসিয়েশন পার্সন, আপনার দেশের বাইরের কোনো আউটসাইড ইনকাম আছে কিনা, আর আপনার অধীনস্থ স্ত্রী এবং আহ, সন্তানদের কোনো ইনকাম আছে কিনা, যেটা আপনার ফাইলে আসবে, সেই সমস্ত এখানে যদি থাকে তো ইয়েস করে দিতে হবে। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ। এখন আপনার আহ, আপনি এখন কোন সিটি কর্পোরেশনে থাকেন, সেটার মানে আপনি ঢাকাতে থাকলে ঢাকা, চিটাগং থাকলে চিটাগং, অথবা আদার আদার সিটি কর্পোরেশন। আমি ঢাকাতে সিলেক্ট করে দিলাম। তারপরে হচ্ছে আপনি কি ফ্রিডম ফাইটার? ফ্রিডম ফাইটার হলে 5 লক্ষ টাকা পর্যন্ত এক্সেমটেড। পার্সন উইথ ডিসেবিলিটি, মানে এটা সম্ভবত
4,25,000 সম্ভবত এক্সাম করমুক্ত সীমা। আর মহিলা হলে 3.5 লক্ষ টাকা, আপনার হচ্ছে থার্ড জেন্ডার হলে 3.5 লক্ষ টাকা, আর হচ্ছে জেনারেল হলে 3 লক্ষ টাকা, 3.5 লক্ষ টাকা পর্যন্ত এক্সাম, ও সরি, মহিলা হলে 4 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি ইনকাম। আর আপনার কি প্রতিবন্ধী সন্তান আছে থাকে, তাহলে এখানে এই যে আপনার ফ্রিডম ফাইটার হিসেবে সিলেক্ট করবেন, আপনার নাম্বারটা দিতে হবে। আবার যদি আপনি পার্সোনাল ডিসেবিলিটি হন, তাহলে এটা রেফারেন্স দিতে হবে, কোন ডেটে এটা ইস্যু করা হয়েছে সেটা দিতে হবে। মাইনর, আপনার যদি গার্ডিয়ান থাকেন, সেক্ষেত্রে কি বলে, আপনার প্রতিবন্ধী সন্তান থাকে, তাহলে কয়জন সন্তান, সেটা রেফারেন্স কি, কোন ডেটে। আবার যদি আরেকটা যদি থাকে, সেটা ইয়েস করে দিতে হবে। তবে এখানে আরেকটা অপশন তারা দিতে পারতো, যে আপনার স্ত্রী কি এই সুযোগ সুবিধা নিচ্ছে কিনা। যদি আপনার এই স্ত্রী এই সুযোগ সুবিধা নেয়, তাহলে আপনি আর এই সুযোগ সুবিধা পাবেন না। ওই একটা অপশন থাকা উচিত ছিল। এটা যদি হয়, আবার এখানে অ্যাড করতে পারবেন, তাহলে আরেকটা এরকম। তারপর হচ্ছে ক্লেম, আপনি কি রিটার্ন ডিবেট ক্যালকুলেশন ক্লেম করবেন? ইয়েস। আপনার শেয়ার হোল্ডার ডাইরেক্টর অফ এ কোম্পানি না, আমি শেয়ার হোল্ডার ডাইরেক্টর না। আমার 50 লক্ষ টাকা মানে ওয়েলথ, গ্রোস ওয়েলথ আছে কিনা। 50 লক্ষ টাকা থাকলে বিধান হইলো আপনি 1 পৃষ্ঠা রিটার্ন দিতে পারবেন না, আপনাকে ITTN-B দেওয়া ম্যান্ডেটরি। সম্ভবত সেকশন 167, দেখে নেই সেকশনটা কত। মানে আগে ছিল এটা আমাদের, যখন আমি আর আইটি পরীক্ষা দিয়েছিলাম, তখন এটা ছিল 25 লক্ষ, তারপরে করলো 40 লক্ষ টাকা, এখন করছে 50 লক্ষ টাকা। এটা এইবারে চেঞ্জ আসছে আর কি, এবার খেয়াল রাখি আমি, যারা পরীক্ষা দিবেন। এটা 67 বললাম না, 167-এ এটা পরিবর্তন আসছে। আগে ছিল 40 লক্ষ, এখন করছে 50 লক্ষ। 50 লক্ষ টাকা থাকলে আপনাকে IT10B মানে অ্যাসেট লিয়াবিলিটি স্টেটমেন্টটা দিতে হবে। ওন মোটর কার, হ্যাঁ, মোটর কার থাকলে তো আপনার একের অধিক থাকলে যদি ইয়েস করি, তাহলে আপনার ওই যে আপনার AIT বিষয়টা আছে, এটা আসবে। আবার আপনার কি বলে, একের অধিক গাড়ি থাকলে সারচার্জ আসবে, একের অধিক গাড়ি থাকলে এনভায়রনমেন্টাল সারচার্জ আসবে। তারপরে ওন অফশোর প্রপার্টি নো। তারপরে হাউস প্রপার্টি সিটি কর্পোরেশনে আছে, নো। যদি ইয়েস করেন, তাহলে যদি ইয়েস করেন, আর যদি 800 কত স্কোয়ার ফিট, স্কোয়ার ফিট যদি স্কোয়ার ফিট 8,000। এই 8,000 স্কোয়ার ফিটের অধিক হয়, সেক্ষেত্রে আপনার সার্চ চার্জ চলে আসবে, সার্চ চলে আসবে। তবে এখানে ওরা মোটর কার যদি অপশনটা ইয়েস করে দিলাম, তখন যদি ওরা এখানে এই কয়টা মোটর কার, কত সিসির, তাহলে এইখানে যে দিলে যেন অটোমেটিকলি এনভায়রনমেন্টাল সার্চ চার্জও আসতো। আর আপনার সার্চ চার্জের পরে 10% ক্যালকুলেশন হইতো। আবার এনভায়রনমেন্টাল সার্চ চার্জও যেন ক্যালকুলেশন আসতো। এটাও করতে পারতো, ইয়েস করলে এরকম যেন ওপেন হয় যেত। এটা করেনি তারা। হ্যাঁ, এইটা ওই যে IT10B-তে এটা এইভাবে করছে আর কি। না, IT10B-তে যে করতে হচ্ছে, কারণ এইখানে যদি আমি ইয়েস করলাম, তখন এটা একটা পপ আপ আসলো, যেমন 8,000 স্কোয়ার ফিটের অপশন আসলো। তাহলে এইখানেও একটা দিতে পারতো যে কয়টা মোটর কার, রাইট। একটা। হুম। তাহলে আপনার সার্চ আসবে না, একটা হলে আসবে না, দুটো হলে সার্চ আসবে। আর দুটো হলে কত কত সিসির, যেটা বেশি সিসির সেটার মধ্যে সার্চ রেট কত, ওই অনুযায়ী সার্চ এনভায়রনমেন্টাল সার্চ চলে আসছে। আচ্ছা, যাই হোক, এটা হয়তো আস্তে আস্তে আপডেট করবে। তারপরে আহ, এখানে আপনার ইনকাম শুরু হয়ে গেল। ইনকাম আপনি সিলেক্ট করবেন। ধরেন আপনি প্রাইভেট অর্গানাইজেশনের প্রতিষ্ঠানের নাম কি, প্রতিষ্ঠানের নাম দিলেন। তারপরে হচ্ছে আপনার ডেজিগনেশন দিলেন। আপনি শেয়ার হোল্ডার ডাইরেক্টর কিনা, না ঠিক চেনা দেওয়া যাবে না। বেসিক ধরেন আপনার কত, বেসিক 1 বছরে আর কি, ধরেন আপনি 40,000 করে পাচ্ছেন, 4 বার 48, 4,80,000। তারপর হাউস রেন্ট কত, ধরেন 2,50,000। তারপরে মেডিকেল কত, ধরেন মেডিকেল 90,000। কনভেন্স কত, 30,000। ফেস্টিভ্যাল বোনাস কত, 1,25,000। এইভাবে দিলেন। এরপরে আপনি যদি আরো কোনো হেডে ইনকাম থাকে, ধরেন ইডুকেশন অ্যালাউন্স পাইছেন আপনি,
অ্যালাউন্স 60,000 দিয়ে দিলেন, এটা দিলেন। এরপরে ধরেন এটা গেল আপনার, আচ্ছা শেষ হয় নাই, আরেকটা হলো যে আপনি ফ্রি অ্যাকোমোডেশন পাচ্ছেন কিনা। ফ্রি অ্যাকোমোডেশন টিক চিহ্ন ক্লিক করলেন, করে অ্যানুয়াল ভ্যালুটা দিয়ে দিলেন। যদি এটা ঠিক মারেন তাহলে অ্যানুয়াল ভ্যালু দিতে হবে, মানে 1 বছরে ওই ফ্ল্যাটের মূল্যটা কত, ওইটা আপনার ডিউড ইনকাম হিসেবে অন্যান্য ইনকামের সাথে এই ইনকামটা যোগ হয়ে যাবে। ধরে নিলাম 1,20,000, না 1,20,000 না দিয়ে 1,40,000, এই অ্যানুয়াল ভ্যালুটা আপনার ওই অন্যান্য যে বেতনের সাথে ইনকাম আছে সেইটার সাথে যোগ হয়ে যাবে। এটা গেল রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। আর ধরেন আপনার একটা ভেহিকেল পাচ্ছেন, সেটা ধরেন কত সিসি, 2500 সিসি হইলে, 2500 সিসি হইলে আপনার 10,000 টাকা করে প্রতি মাসে, ধরেন 8 মাস ব্যবহার করছে, তাহলে হচ্ছে 8 × 10 = 80,000 টাকা আপনার ইনকামটা যোগ হয়ে যাবে। তারপরে নন ক্যাশ বেনিফিট যদি কোনো কিছু থাকে সেটা এখানে লিখে এখানে ভ্যালুটা বসাই দিবেন, সেটা আছে আলাদা। এটা শেষ। আপনি বছরে 6 মাস পরে আবার চাকরি চেঞ্জ করছেন, এটা তো করছেন সিসি কোম্পানিতে। আর আরেকটা ধরেন আরেকটা ধরেন আপনার এমপ্লয়মেন্ট থাকতে পারে, সেটা এমপ্লয়মেন্ট 2 তে চলে আসলো। এখন এটা আপনি সিলেক্ট করেন কোথায় চাকরি করছেন কি না কি, এটা এইভাবে দিতে পারবেন। মানে এখানে আমি বুঝাইতে চাচ্ছিলাম যে কোনো হেড যদি যোগ করতে হয় তাহলে এখানে এসে হেড যোগ করতে হবে। আর যদি আহ, একের অধিক জায়গায় চাকরি করেন একটা অর্থ বছরের মধ্যে, তাহলে এসে এইখানে ক্লিক করতে হবে। দুইটার ইনফরমেশন দুই জায়গায় দিবেন। দেওয়ার পরে আপনি এখন এখানে সামারি দেখতে পারবেন। সেভ করে নিতে হবে। এই যে এখন আপনার এইগুলো ইনকাম আসছে, এই যে যেমন ডিমড ইনকাম, আপনার রেন্টাল 1,40,000, 8 মাস ব্যবহার করছি গাড়ি 80,000, এই যে 60,000 টাকা এডুকেশনাল অ্যালাউন্স, এইভাবে সব অ্যামাউন্ট আমার যোগ হয় 12,55,000। 12,55,000 1/3 কত, 1/3 আসে 4,18,000। 4,18,000 বড় না ছোট, না 4,500,000 টাকা ছোট, 4,18,000 ছোট, এই জন্য কমটাই হলে এক্সামশন হয়েছে। এক্সামশনে বাকি টাকা ট্যাক্সেবল। এটা গেল ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। এরপরে যদি আমি ওই অ্যাসেসমেন্টে যদি আমি আরো কিছু ইনকাম যোগ করে দিতাম, রেন্টাল ইনকাম, তাহলে আমাকে সবগুলো ফিল আপ করতে হতো। তারপরে আমি চলে গেলাম হচ্ছে কন্টিনিউতে। তারপর ফাইন্যান্সিয়াল অ্যাসেট, ধরেন আপনি ব্যাংকের ইন্টারেস্ট পাইছেন, সঞ্চয়পত্রের ইন্টারেস্ট পাইছেন, আদার পেনশনার মানে সাধারণ আর পেনশনার সঞ্চয়পত্র, তারপরে ইন্টারেস্ট এফডিআর, তারপরে ডিভিডেন্ড পাইছেন, এই সমস্ত সিলেক্ট করে আপনাকে এখানে ধরেন আপনি ইন্টারেস্ট পাইছেন কোন ব্যাংক থেকে পাইছেন, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, কত টাকা করে রিসিভ করছেন, এইখানে এসে একটু ভুল করা যাবে না। এইখানে ধরেন আপনি 1,00,000 টাকা ইন্টারেস্ট পাইছিলেন, তার মধ্যে 10,000 টাকা উচ্চ কর্তন করছে, ধরে আপনার 90,000 টাকা দিচ্ছে, আপনি 90,000 টাকা লিখবেন না আপনার স্টেটমেন্ট অনুযায়ী, এটাকে গ্রোস আপ করে এটাকে 1,00,000 টাকায় লিখতে হবে। আপনি পেয়েছেন 90,000, কিন্তু আপনাকে এখানে লিখতে হবে 1,00,000 টাকা। আর এগেইনস্টে মানে কি বলে আপনার এফডি এর এগেইনস্টে কোনো যদি খরচ হয় সেটা এখানে ক্লেম করবেন। যদি ভাই ক্লেমটা ফয়সাল ভাই কি এই খরচটা কি আপনার অন্য কোথাও যায় হিট করে? আমার তো দেখলাম না হিট করে না। এই যে নেট ইনকাম থেকে মাইনাস হয়ে যায়, মাইনাস করেই তো দেখাচ্ছে। নিচে ও যে নেট আচ্ছা, ইনকামটা আছে না, ওইখান থেকে 500 টাকা মাইনাস করেই তো দেখাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো যাই হোক, তারপরে হচ্ছে তার মানে আমার যদি এফডিআর থাকে সেক্ষেত্রে আমি আমার যদি এক্সাইজ ডিউটি বা অন্য কোনো চার্জ কাটে সেটা আমি খরচ ক্লেম করতে পারবো, এই তো। কিন্তু আমরা তো এটা জানতামই না যে আমাদের ম্যানুয়ালি পদ্ধতিতে যখন রিটার্ন করতাম তখন তো আমরা এই খরচটা ক্লেম করতাম না, এক্সাইজ ডিউটি না, তখনও দিলে হইতো। তখনও দিলেও হয়তো। তার মানে গ্রোস আপ করে ওইখান থেকে আমি এক্সাইজ ডিউটি এগুলা খরচ ক্লেম করতে পারবো, এই তো। যে তো তারপরে এখানে উচ্চ কর্তন করা হয়েছে কত, 8,000 টাকা। এইভাবে দিয়ে আমার এখানে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট, যদি আমার আরো কোনো সম্পদ add
এখানে click করলে আরেকটা ইন্টারফেস আসবে, সেটাতে আবার tap করতে হবে। আমি আপাতত আমার এটা দরকার নাই। কোনটা ডিলিট হইলো আবার, এখানে কি হবে? এটা দিছেন। কেটে দিলাম তো। আচ্ছা যাই হোক, উদাহরণ হিসেবে দেখাচ্ছি তো। তারপরে আদার ইনকাম। আদার ইনকাম কি বিষয় ইনকাম, সেটা আপনার এখানে সিলেক্ট করে দিয়ে এখানে আপনার পার্টিকুলার্স লিখবেন, কত টাকা সেটা লিখবেন। তো আমি এটা আদার ইনকামটাকে বাদ দিব, তাহলে আমি এই দুটাও বাদ দিই। ওইখান থেকে উঠাই দিলে ওই সমস্ত ইনকামের হেড এখানে শো করবে না, ইনকামে শুধু ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টই শো করবে। তারপরে রিবেট। বর্তমানে আমি যে প্রতিষ্ঠানে আছি সেই প্রতিষ্ঠানের নাম দিচ্ছি অ্যাকচুয়ালি। তো রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড, আমি হেড অফ ট্যাক্স অ্যান্ড ভ্যাট হিসেবে আছি, হ্যাঁ, এই প্রতিষ্ঠানে। আহ, তো যাই হোক, এইভাবে প্রভিডেন্ট ফান্ডটা দিতে হবে, সেলফ কন্ট্রিবিউশন এবং এমপ্লয়ার কন্ট্রিবিউশন। এভাবে যদি আপনার ডিপিএস থাকে, ডিপিএস কোন ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার কত, ডিপোজিট কত করছেন, তখন আপনি করলেন এখানে ধরেন কথার কথা আপনি মনে করেন এখানে 1,20,000 টাকা করছেন, কিন্তু আপনার এলিজেবল অ্যামাউন্ট হচ্ছে 1,20,000। আবার আপনি গভর্নমেন্ট সিকিউরিটিজ, এই যে সঞ্চয়পত্র, সঞ্চয়পত্র আপনি ইনভেস্টমেন্ট করছেন 6 লক্ষ টাকা, কিন্তু আপনি 5 লক্ষ টাকা পর্যন্ত আপনি আপনার ইলিজিবল ইনভেস্টমেন্ট। এইভাবে ক্যালকুলেশন হয়, আপনার টোটাল অ্যালাউবল ইনভেস্টমেন্ট হচ্ছে 7,20,000। এইভাবে ক্যালকুলেশন হয়, আমার এখানে চলে আসলো। এরপরে IT10BB, যেটা আমার লাইফ স্টাইলের এক্সপেন্ডিচার আর কি। তো এখন এটা আপনি যেভাবে অ্যামাউন্ট বসাবেন সেইভাবে হবে। তবে এখানে ট্যাক্সটা হচ্ছে, ট্যাক্স পেমেন্ট হচ্ছে আপনার যে উসুল করছে এই বছরে সেই ট্যাক্সের পরিমাণ, এবং গত বছরের ট্যাক্স এই বছরে যে ইনকাম, এই 23-24 ইনকাম ইয়ারে যে ট্যাক্সটা দিচ্ছেন ট্রেজারির সাথে, এই দুটা ট্যাক্স এখানে যোগ হয়ে যাবে। মানে এই বছর 23-24 ইনকাম ইয়ারে যেটা উইথহোল্ড করছে সেই ট্যাক্স, আর হলো আপনি রিটার্নের সাথে 23-24 অ্যাসেসমেন্ট ইয়ারের রিটার্নের সাথে যে ট্যাক্সটা দিচ্ছেন, দুই ট্যাক্সের পরিমাণ এখানে এসে যোগ হয়ে যাবে। এইটাতে না, এটা নিচেরটাতে পেমেন্ট অফ ট্যাক্স আর চার্জ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি। তো এরপরে হচ্ছে আপনি এখানে 2,51,000 টাকা, এটা সেভ অ্যান্ড কন্টিনিউ দিবেন। এখন অ্যাসেট লায়াবিলিটির মধ্যে চলে আসলেন। অ্যাসেট লায়াবিলিটির এটা কাল্পনিক একটা দেওয়া আছে আর কি, হ্যাঁ। তবে এই যে ব্যালেন্সটা, ডিফারেন্সটা হচ্ছে, ধরেন আপনি এখন ডিফারেন্সটা কত হচ্ছে, 6,82,000। 6,82,000, এখন যদি এখানে 6,82,000 বসাই দিয়ে কি হয় দেখা যায়। 6,82,494। স্যার এটা 500 হবে। 500। এখন আপনার তো ব্যালেন্সটা মিললো, কিন্তু আপনার যে গত বছরের নেট ওয়েলথ ছিল, নেট ওয়েলথ ছিল ধরেন কথার কথা 6 লক্ষ টাকাই ছিল। মানে নেট ওয়েলথ তো ক্যারি ফরওয়ার্ড হবে, নেট ওয়েলথ এইটা ছিল। যে ডিফারেন্সটা হইলো, এটা এই টাকাটা আপনি ক্যাশের সঙ্গে যাই যোগ করে দিবেন। 82,500, 82,500 সাথে এই যে এখানে ক্যাশ আছে, ক্যাশ এখানে এসে ওই অ্যামাউন্টটা যোগ করে দিলেই আপনার ব্যালেন্স এখানে জিরো হয়ে যাবে। মানে আপনার সমস্ত প্রকার অ্যাসেট লায়াবিলিটি ক্যাশের ফিগারটা এটা দেন, তাইলে টোটাল ফিগারটা
তাহলে 11 লক্ষ কপি চাই। করে আচ্ছা, যে কথাগুলো এখানে বলতে চাইছিলাম, বিজনেস ক্যাপিটাল, যদি বিজনেস ইনকাম থাকে বিজনেসের ক্যাপিটালটা এখানে অটোমেটিকলি আসবে আর কি। তারপরে এগ্রিকালচার প্রপার্টি মানে হচ্ছে আপনার যেটা মানে কৃষি জমি আর কি, সেটার ইনফরমেশন এখানে দিতে হবে। তারপরে এখানে কিন্তু অ্যাড করতে পারবেন, 10টা জমি থাকলে 10টা জমির জন্য 10টা ফিল্ড পাবেন আর কি। তারপরে ফাইন্যান্সিয়াল অ্যাসেট, ফাইন্যান্সিয়াল অ্যাসেটের মধ্যে দেখেন এইখানে শেয়ার, শেয়ার বলতে স্টক এক্সচেঞ্জের শেয়ার, বন্ড, সিকিউরিটিজ এগুলা। সঞ্চয়পত্র থাকলে এইটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করে সঞ্চয়পত্রের টাইপ পেনশনার না পারিবারিক না কি, সেটা রেজিস্ট্রেশন নাম্বার, ইস্যু ডেট, ভ্যালু কত সেটা বসাবেন। এরপরে হচ্ছে যদি আরো দরকার হয় সেটা হচ্ছে অ্যাড করতে হবে। তারপরে ফিক্সড টার্ম, ফিক্সড মানে এফডিআর, এফডিআর ডিপোজিট, ডিপিএস সমস্ত ইনফরমেশন এখানে দিবেন। তবে এইখানে প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ডে একজন আজকে আমাকে প্রশ্ন করছে যে ধরেন আপনি প্রভিডেন্ট ফান্ড পার্টিকুলার দিলেন, অ্যাকাউন্ট নাম্বার দিলেন, আপনার প্রভিডেন্ট ফান্ডে আগে ছিল কথার কথা এই 1 লক্ষ টাকা, এই বছরে ইনভেস্টমেন্ট করছেন আরো 60,000 টাকা, 1,60,000, 1,60,000, এর কি অর্থ বছরে আপনি আরো 10,000 টাকা হলো ইয়া পাইছেন, ইন্টারেস্ট পাইছেন। এখানে সবগুলো এসে যোগ হবে। আর মোটর কার, আগে আগে তো আমরা ম্যানুয়াল রিটার্নে মোটর কারের কি বলে গাড়ি থাকলে গাড়ির ইনফরমেশনটা শুধু মোটর কারে দেখাইতাম। আর এই কি যেন একটা অ্যাসেট, সিগনিফিকেন্ট অ্যাসেট, সিগনিফিকেন্ট অ্যাসেটে গিয়ে বাইকটা দিতাম। কিন্তু না, এবার এখানে দেখেন আহ, এখানে বাইকের অপশন তারা দিয়ে রাখছে। এই যে মোটর বাইকের, মোটর মোটর সাইকেল এটাতে তারা ভুল করছে মোটরসাইকেলের অপশন এখানে দিয়ে। রাখছে। আমার জন্য আমাদের জন্য ভালো হয়েছে, তো আমি তো মনে করি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু কারণ তারা এক কথা ফর্মের হচ্ছে মধ্যে, সাজান ভাই, এখানে একটা গাড়ি একটা হ্যাঁ, মোটরসাইকেল থাকলে এখানে যদি আমি দুইটাই ইনপুট দিই, একটা গাড়ি একটা মোটরসাইকেল, তাহলে সার্চ চার্জ চলে আসে। সার্চ চার্জ ক্যালকুলেশনে চলে আসে। রাইট, আমি দিয়ে দেখছি তো সার্চ চার্জ ও, চলে আসে। আমি আবার এটা পরীক্ষা করিনি, কিন্তু আমার একটা ক্লায়েন্টের প্রতিদিনই করছি। এখনই সেটার মধ্যে এখনই শুধু দিয়ে একটা দেন গাড়ি, না, এখনই একটা দিয়ে গাড়ি দেন, দিচ্ছি। তাহলেই দেখে ফেল, মানে ও, সবাই একটা দেখে গাড়ি, ফেলবে। একটা গাড়ি দিছি, আর একটা ওই যে আদার সিগনিফিকেন্ট অ্যাসেটের মধ্যে তার আগে থেকে একটা ভ্যালু ওই মোটরসাইকেলের ভ্যালুটা ছিল। এইখানে হ্যাঁ, এসে আমি ওইটাই ভ্যালুটা করছি, পরে লাস্টে বাইকটা এখানে দিয়ে দিছি তাহলে তো আদার। এই, তারা এই অপশনটা তাহলে ভুল করছে তাহলে, হ্যাঁ, ভুল সাইকেল করছে। রাখাটা ঠিক হয়নি। একের অধিক মোটর সাইকেল যখন পাচ্ছে তখন ছাড় ছাড় চলে আসতেছে নাকি 10%। না, একটা বাইক একটা মোটরসাইকেল, এই সরি, হ্যাঁ, একটা গাড়ি একটা মোটরসাইকেল, তাহলে তো তার সারচার্জ আসার কথা না, কারণ মোটরসাইকেল থাকলে তো এটা তো মানে না, হ্যাঁ, মোটর গাড়ি হিসাবে ট্রিট হবে না। জি জি জি। তো এখানে দুইটা বসায় দিলে সারচার্জ চলে আসে, কিন্তু আবার পরে আমি মোটরসাইকেলটা এখান থেকে ডিলিট করে ওই যে আদার সিগনিফিকেন্ট অ্যাসেটে দিয়ে দিছি, তখন আর সারচার্জ আসে নাই। আমি বুঝতে পারিনি কারণ আমার এটা তো ফিল আপ করছি তো, এই জন্য আর কি আমি ওই মানে ছাড় ছাড় যা হচ্ছে এটা বুঝতে পারিনি আর কি। তো যাই হোক, এইভাবে এটা এই মানে আসলে এই ইনকাম ট্যাক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি মনে করি সবচেয়ে ক্রিটিক্যাল মানে পার্টটাই হচ্ছে এই অ্যাসেট লাইবিলিটি শিট। এটা সবাই বুঝবেও না। আর এটা মানে এটা যারা বুঝবে তারা ট্যাক্সটা মানে ট্যাক্সের ভালো মানে বোঝার ক্ষমতা রাখে আর কি। তো যাই হোক, আচ্ছা, লোনের ক্ষেত্রে একটু দেখাই দিয়ে, লোন লোন থাকলে। লোন, আচ্ছা, লায়াবিলিটিস। হুম, এইখানে এসে যদি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে থাকে, যদি কারো কাছে ধার নেন তাহলে কিন্তু 3 নম্বর দিতে হবে, হ্যাঁ। হ্যাঁ, আর যদি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের কাছ থেকে নেন, কোন ব্যাংক থেকে নিচ্ছেন, তার অ্যাকাউন্ট নাম্বার কত, কি পারপাজে নিচ্ছেন, কত টাকা নিচ্ছেন, সেটার ইনফরমেশন দিতে হবে। তবে এক্ষেত্রে আমি এখানে ম্যানুয়াল পদ্ধতিতে আমি এখানে ইয়ে করতে পারবো না, কারণ এখানে লোন নিলে অনেক কাহিনী ঘটে। কারণ আপনি একদিকে ইনস্টলমেন্ট পরিশোধ করেন, ধরেন আপনি 10 লক্ষ টাকা ধার লোন নিছেন ব্যাংক থেকে, আপনি 10,000 টাকা করে 1,20,000 টাকা অ্যাডজাস্ট করছেন। এর মধ্যে প্রিন্সিপাল অ্যামাউন্ট ধরেন 1 লক্ষ টাকা, 20,000 টাকা ইন্টারেস্ট দিচ্ছেন।
আবার নতুন করে ইন্টারেস্ট ক্লেম হয়েছে। এই যে মেকানিজম, এইটা কিন্তু আপনার এইখানে বোঝানো সম্ভব না, এটা minimum পদ্ধতি ছাড়া। মানে আমি বুঝাইতে পারছি কিনা, কারণ হচ্ছে অনেক ঘটনা ঘটে। লোন নিলে লোনের এগেনস্টে আপনি ইনস্টলমেন্ট দিবেন, আবার ইনস্টলমেন্টের আবার ধরেন ইন্টারেস্ট, এখানে আপনি তো প্রিন্সিপাল অ্যামাউন্ট শুধু কমতেছে না, ইন্টারেস্টও কমতেছে। তো এই যে একটা মেকানিজম, এগুলা একটা সময় সাপেক্ষ ব্যাপার, এটা এখানে বোঝানো যাবে না। তো যাই হোক, এইভাবে এখন তো যাবে না, কারণ হচ্ছে এখানে ডিফারেন্স ডিফারেন্স হয়েছে। এরপরে আচ্ছা যাই দেখি যাওয়া যায় নাকি, হচ্ছে না। ডিফারেন্স এখন আপনার টোটাল, হয়ে গেছে। এখন টোটাল ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আসলো, অন্য কিছু ইনকাম রাখি না এখানে, আমি সব এক্সাম্পটেড ইনকাম। তাহলে হচ্ছে রেগুলার ইনকামের পরে ট্যাক্স আসে আমার এটা, আমার রিবেট যে ক্লেম করছিলাম সেটা রিবেট আসলে আমার এটা। তাহলে আমার নেট ট্যাক্স আফটার রিবেট এত, আহ, এত। আর এইটাই আমার এখন পরিশোধ করতে হবে। তাহলে কি আমি পরিশোধ করতে চাচ্ছি, এখানে ইয়েস দেন, দিয়ে বলছেন ডু ইউ ওয়ান্ট টু আপডেট ইউর ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস, ইয়েস। এখানে করলে আপনার এখানে এসে এখন যদি আপনার গাড়ির এআইটি ক্লেম করা থাকে, তাহলে গাড়ির এআইটি ট্যাক্স দিবেন। আবার যদি 154 অনুযায়ী যদি এআইটি দেওয়া থাকে, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দেওয়া থাকে এইটা। আর যদি রেগুলার ট্যাক্স স্যালারি, যদি সরকারি গভর্নমেন্ট হয়, সরকারি যদি ট্যাক্সটা বসাবেন। আর যদি সরকারি না হয়, তাহলে এখানে কোন অথরিটি, মানে এমপ্লয়ারের নাম, আহ, আপনার ও অথরিটির নাম, রেফারেন্স নাম্বার, চালান নাম্বার, এই যে রেফারেন্স নাম্বার, এইটা অ্যাকচুয়ালি অনেকে বলতেছে এটা সেকশন ব্যবহার করতে হবে, সেকশন। আবার অনেকে বলতেছে যে ক্যাশ ডিপোজিট করলে ব্যাংকে যে একটা নাম্বার বসায় ক্যাশ ডিপোজিট করার পরে, সেই নাম্বারটা, আর ওই ডেটের, যে ডেটে ডিপোজিট করতেছেন সেই ডেট ডেটটা, থাকলেও আর চলে, চালান নাম্বার সমস্যা নেই, চালান নাম্বার ডেট থাকলে হয়। ব্ল্যাঙ্ক। তার মানে ক্যাশ ডিপোজিট করলে যে রেফারেন্স নাম্বারটা দেয় সেটা আপনি এখানে দিতে পারবেন, আর কোন অথবা স্যার ডেটটা এরকম দিবেন। হতে পারে যে তারপর ট্যাক্স ডিডাকশন সার্টিফিকেটের যে ওই সার্টিফিকেটের যে রেফারেন্স নাম্বার এটাও হতে পারে। এখন কোনটা মেনশন করছে এটা অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না। অ্যাকচুয়ালি এটা আমার ধারণা যতটুকু, সেটা হচ্ছে যে আহ, উম, আপনার ক্যাশ ডিপোজিট করলে ব্যাংকে একটা সিরিয়াল দেয়, সেইটা হইতে পারে। তারপর চালান নাম্বার, চালান ডেট, তারপর হচ্ছে আপনার চালানের টোটাল অ্যামাউন্ট কত, আর আপনি কত টাকা, ওই ওই অ্যামাউন্টের মধ্যে কত টাকা আপনার। যদি আপনার 5,000 টাকার মধ্যে এখানে 1,000 টাকা করা থাকে, তাহলে 1,000 ক্লেম করবেন, করে আবার ব্যাংক সিলেক্ট করবেন কোন ব্রাঞ্চে এটা ডিপোজিট হয়েছে, সেভ দিলে এটা এইরকম একটা এখানে এসে যোগ হবে। মানে এইরকম করে আপনার যদি 12 মাসে 12টা ডিডাক্ট করা থাকে, তাহলে 12টা এইরকম চালানের ইনফরমেশন বসাইতে হবে, বসায় তারপরে যদি আপনার পরিশোধ হয়ে যায়, পরিশোধ হলে, না হলে আপনার এখানে ট্যাক্স পেমেন্টটা করতে হবে। তো যাই হোক, আপনারা নিজে নিজে ফিল আপ করলে, নিজেরটা করেন, তাহলে আপনাদের এই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্ত নাকি বলেন। আর একটু বললে স্যার অ্যাকাউন্টটা একটু দেখতে যাচ্ছিলাম। অ্যাকাউন্টটা বিজনেস ইনকামটা স্যার। ইনকাম, লাস্ট অপশনে চলে যান।
আসসালামু আলাইকুম স্যার, সঞ্চয়পত্রের টিডিএস থাকলেও কি এভাবে অ্যাডজাস্ট করব? হ্যাঁ হ্যাঁ, সঞ্চয়পত্রের সঞ্চয়পত্র। ক্ষেত্রে ও- ওটা কি মানে টিডিএস টা জাস্ট আপলোড দিয়ে দিলেই হবে? কিভাবে কি হয়েছে না হয়েছে ডিটেলস দিলেই হবে জি সার্টিফিকেটের? জি জি, ওটা তো ফাইনাল ট্যাক্স লাইবিলিটির হেড। তো যাই হোক ভাই, আজকে 10টা 25 বেজে গেছে, আর নো মোর, আজকে শেষ করতে চাচ্ছি আর কি। আর যারা আমার এই 21তম ব্যাচে ছিলেন, তাদেরকে আর যেহেতু